আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। তো দর্শক, 6টা 15 শুরু করার কথা থাকলেও সফটওয়্যারে হঠাৎ করে আমাকে 6টার সংকেত দিয়ে ফেললো। কিছুটা আমাদের সিস্টেমে ভুল হয়েছে। আমি একদম 6টায় শুরু করলাম আজকের লাইভটি। যারা এখন দেখছেন তো ভালো, যারা দেখতে পাচ্ছেন না তারা হয়তো পরে দেখে নেবেন। বাংলাদেশ কাঁপালেন তারেক রহমান, যেটা আশা করেছি সেটাই ঘটেছে। তারেক রহমানের এই আগমনে ভারতের সবচেয়ে বড় অস্বস্তির মধ্যে ছিলেন কে? যিনি বলেছিলেন, আরে বেটা তুই দেশে আয়। মনে আছে আপনাদের? কোথায় এখন তিনি? আসেন আমরা আমাদের আপার একটু কথা শুনে আসি, তারপর আপনাদেরকে আমরা অনেকগুলো চমৎকার তথ্য জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি। জি আপা, তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। আপনি কোথায় আপা? আপনি কোথায়? তারেক রহমান বাংলাদেশে ফেরত এসেছেন। আপনি দেখতে চান তাকে, তিনি এসেছেন। পুরো বাংলাদেশ আজ হেমুলেনের বাঁশিওয়ালার মতো তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে। আপা আপনি কোথায়? আপা আমরা আপনাকে খুঁজছি। আপা, শেখ হাসিনার এই বক্তব্য থেকে রাজনীতিতে কয়েকটি মেসেজ আছে, ভালো করে খেয়াল করবেন। এক, আপনি যখন ক্ষমতায় বসবেন আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অহংকার প্রদর্শন করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই আল্লাহর গায়ের চাদর কেউ শক্তি ক্ষমতার জন্য নিজের গায়ে জড়াবেন না। এখানে বিএনপির জন্য মেসেজ আছে, এখানে আওয়ামী লীগের জন্য মেসেজ আছে। শেখ হাসিনা টানা 15.5 বছর ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন তিনি নমরুদ কিংবা ফেরাউন হয়ে যাবেন। তিনি কখনো ক্ষমতা হারাবেন না। পুরো রাষ্ট্রযন্ত্র তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার কথায় ঘুমাবে, তার কথায় ঘুম থেকে জাগবে। তিনি হাতের ইশারায় যা চাইতেন তাই হতো। তিনি আদালতকে বলতেন হয়ে যাও, হয়ে যেত। তিনি আদালতকে বলতেন অমুককে ফাঁসি দাও, ফাঁসি হয়ে যেত। তিনি বিজ্ঞাপনকে বলতেন অমুককে তুলে নাও, তুলে নিত। তিনি র্যাবকে বলতেন অমুককে ক্রস ফায়ার দাও, ক্রস ফায়ার হয়ে যেত। তিনি অমুককে বলতেন জঙ্গি বানাও, জঙ্গি হয়ে যেত। তিনি যাকে চাইতেন, যেভাবে চাইতেন সেভাবে বাংলাদেশে হতো। গত 15 থেকে 15.5 বছর শেখ হাসিনা যা চেয়েছে বাংলাদেশে তাই হয়েছে। তাই প্রতিটা মানুষ, সাংবাদিক, শিক্ষক, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, রাষ্ট্রের প্রত্যেকটি পেশাজীবীরা শুধু শেখ হাসিনাকে জি হুজুর করতেন আর পায়ে তেল মাখতেন। শেখ হাসিনা এমন বাংলাদেশে চেয়েছিলেন, সেই বাংলাদেশটি তিনি গড়েছিলেন। এমন একটি অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে যে কেউ ভাবেনি শেখ হাসিনা বিদায় নেবে, কেউ ভাবতেই পারেনি। যে কারণে সব রাজনৈতিক দলের ব্যক্তিরা আস্তে আস্তে আওয়ামী লীগ সেজে গেছে। শেখ মুজিবের ছবিটি বাথরুম থেকে বঙ্গভবন বঙ্গভবন পর্যন্ত ঝোলানো হয়ে গেছে। যে লোক বিএনপি করে সেই লোক নিজের পিঠ বাঁচাতে আওয়ামী লীগ সেজে গেছে। একই পরিবারে একদল আওয়ামী লীগ, একদল বিএনপি হয়ে গেছে পিঠ বাঁচাবার জন্য, যে বিএনপি আসলে ওরা বাঁচাবে, আওয়ামী লীগ আসলে ওরা বাঁচাবে। আর বেগম জিয়াকে, বাংলাদেশের একজন গর্বিত নারীকে, যিনি বাংলাদেশকে আজ এই অবস্থায় এনেছিলেন, একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বানিয়েছিলেন, সেই নারীকে বিনা অপরাধে জেলে ঢুকিয়েছেন। তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেলেন। আর বাংলাদেশের আলেম সমাজকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝোলালেন। হাজার হাজার নিরাপরাধ মানুষকে মারলেন শেখ হাসিনা তার ক্ষমতার দম্ভে। তিনি যে ক্ষমতার দম্ভ দেখিয়ে বললেন, আরে বেটা দেশে আয়, এই যে হুমকিটা দিলেন, আজকে তিনি কোথায়? যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করেন, যারা অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন, আল্লাহর ইশারাকে বিশ্বাস করেন, আজকে দৃষ্টি তাদের জন্য। যারা সারাদিন গণমাধ্যমে দেখেছেন তারেক রহমানের আগমন উপলক্ষে আজকে সারা দেশে কি ঘটছে, তারা বুঝতে পেরেছেন
আজ থেকে 17 বছর আগে তারেক রহমান মুচলেকা দিয়ে এই দেশ ছেড়েছিলেন। তিনি আজ থেকে 17 বছর আগে ব্যথায় যন্ত্রণাতে কুকড়াতে কুকড়াতে কুঁজো হয়ে এই দেশ ছেড়েছিলেন। তার সেই যন্ত্রণা কাতর চেহারা আপনাদের মনে আছে? আমি জানি না আছে কিনা, কিন্তু আজ থেকে 17 বছর আগে তারেক রহমান জানতেন না তিনি বিরোচিত সংবর্ধনা নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে একজন প্রধান, মানে কি বলবো, বুদ্ধমণি হয়ে সবচেয়ে আলোকিত মুখ হয়ে এই দেশে ফিরবেন। আজকে তিনি ফিরেছেন। অর্থাৎ 17 বছর আগের এই স্ক্রিপ্টটি আল্লাহ গোপন রেখেছিলেন। আজকে পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী দেখেছে তারেক রহমানের বিরোচিত সংবর্ধনা। আজকে ঢাকার মানুষ দলে দলে তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। এই কনকনে শীতের মধ্যে মানুষ এতটুকু শীতে কাতর হয়নি শুধু প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জ কি? যে শেখ হাসিনা ক্ষমতার দম্ভে কাউকে মানুষ মনে করেনি, নিজেকে স্রষ্টার পর্যায়ে নিয়ে গেছে। তারেক রহমানকে এখন মানুষ হতে হবে। তার নেতারা এখন তাকে তেল দেবে, প্রশাসন তাকে তেল দেবে, রাষ্ট্রযন্ত্র তাকে তেল দেবে। তাকে তারেক রহমান থেকে এখন আবার শেখ হাসিনা বানাবার চেষ্টা করবে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। তারেক রহমান লন্ডনে ছিলেন একজন সাধারণ মানুষ, নিজে গাড়ি ড্রাইভ করতেন। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কিংস্টনে একটি প্রাইভেট জোনে বসেছিলাম। তারেক রহমান, আমি, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি, আমাদের বর্তমান যিনি প্রেসের দায়িত্ব পেয়েছেন আমাদের শিবলি ভাই, সাংবাদিক শিবলি ভাই, আমরা সব একটা ফোরামে বসেছিলাম। খুব স্পেশাল কিছু ব্যক্তিরা বসেছিলাম। তো সেই প্রোগ্রামটি মোটামুটি তারেক রহমান এবং আমার মধ্যেই, আর বাকিরা ছিলেন, কিন্তু আমাকে কিছু কাজ দিয়েছিলেন, সেই কাজগুলোর ফিলিস্তিনি আলোচনা চলছিল। এর মধ্যে জাইমা রহমানের একটা ফোন আসে তারেক রহমানের ফোনে। আমি ঠিক তার পাশে বসা, আমরা দুজন পাশাপাশি বসে, সামনে একটা ল্যাপটপ, আমরা কথা বলছিলাম, বাকিরা গোল হয়ে বসেছিলেন। তো আমি যেহেতু তারেক রহমানের পাশে, একদম পাশে বসেছিলাম, আমি তার মোবাইলের স্ক্রিনে দেখছিলাম কার কল এসছে। এরপর তিনি আমাদেরকে বললেন, তোমরা চা খাও, আমি ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যে ফিরে আসছি। তো তারেক রহমানের গাড়ি তখন ড্রাইভ করতেন বর্তমান যিনি এখন তার পিএস হিসাবে আছেন আব্দুর রহমান সানি ভাই। তো তিনি করলেন কি, আমাদেরকে ওই কিংস্টনের রুমটিতে হোটেল শুটে বসিয়ে রেখে তিনি আমাদের থেকে 25 মিনিট বা 20 মিনিট সময় চেয়ে বেরিয়ে গেলেন। আমার একটু কৌতূহল ছিল। আমার সঙ্গে ছিল আশিক ভাই, আপনারা সবাই আশিক ভাইকে চেনেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার এপিএস ছিলেন। আশিক ভাই আমাকে বললেন, মাহবুব বসে থাকবি, চল একটু বের হই। তারেক রহমান যখন বেরিয়ে গেলেন, আমি আর আশিক ভাই বেরিয়ে এসছি। আমার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির মিডিয়া সেলের অন্যতম একজন তাজউদ্দিন ভাই। তো তাজউদ্দিন ভাই আমাকে বললেন, চলো আমরা একটু বের হয়ে আসি, মানে রুম থেকে বের হয়ে গিয়ে দেখি তারেক রহমান নিজে তার গাড়িটি ড্রাইভ করে চলে গেলেন, সানি ভাইকে নিয়ে গেলেন না। তার মানে পরবর্তী যখন তিনি ফিরে আসলেন প্রায় আধা ঘন্টা আবার কাছাকাছি সময়ের মধ্যে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় গেলেন, মানে আমার কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে যেটা আস্তে আস্তে বললেন, জাইমাকে ভার্সিটি থেকে বাসায় আনতে গেলেন তিনি। অর্থাৎ তারেক রহমান তার কন্যাকে যখন আনতে গেলেন তখন ড্রাইভারকে সাথে নিলেন না, অর্থাৎ সানি ভাইকেও নিলেন না। তিনি নিজে গেলেন ড্রাইভ করে, এবং তিনি তার মেয়েকে ভার্সিটি থেকে নিয়ে আবার বাসায় দিয়ে আবার আমাদের সেই কিংস্টনের যেখানে আমরা বসছিলাম সেখানে এসছেন। তার মানে হলো তারেক রহমান খুব সাধারণ একজন মানুষ। জিয়াউর রহমান যখন ছিলেন প্রেসিডেন্ট, তারেক রহমান এবং কোকো ভাই তারা স্কুলে যেতেন সাইকেল চালিয়ে। এই গল্পগুলো তারেক রহমানের মুখ থেকে শুনেছি। সাইকেলের চেইন পড়ে গেলে দুই ভাই, এক ভাই ধরে রাখতো, আরেক ভাই চেইন লাগাতো। এই চেইন লাগাতে গিয়ে তাদের হাতে কালি লেগে যেত, সেই সাদা শার্টও কালি লিখে যেত। একজন প্রেসিডেন্টের ছেলে, সেনা প্রধানের ছেলে ছিলেন তারেক রহমান এবং কোকো। কতটা সৎ জীবন যাপন করেছেন, নিজের চোখে দেখা একটা গল্প আপনাদের বললাম। তো সেই তারেক রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পা রেখেছেন। তার দলের দায়িত্ব হবে এখন তাকে ধ্বংস করে দেয়া। তার দল তাকে বিজয় করবে না, এটা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে খারাপ দিক। কিন্তু তারেক রহমান 17 বছর যুক্তরাজ্যে থেকে, মানে সবচেয়ে বড় রুল অফ ল এর রাষ্ট্র থেকে, আইনের শাসন, সেখানে তিনি দেখেছেন প্রেসিডেন্টরা কেমন ছিল, প্রধানমন্ত্রীরা কেমন, আইন প্রণেতারা কেমন, তাদের সাদামাটা জীবন সব তিনি দেখেছেন। আমি বিশ্বাস করি তারেক রহমান
তার চোখে দেখা সেই অভিজ্ঞতাকে বাংলাদেশে এখন বাস্তবায়ন করবেন। যত বড় নেতারাই তাকে তেল দিক না কেন, যত বড় চামচা চামুন্ডারা তার পায়ে মানে মালিশ করুক না কেন, তিনি যেন এমন একটি রাষ্ট্র গঠন করতে পারেন যে রাষ্ট্র বাংলাদেশের 18 কোটি মানুষ দেখার অপেক্ষায় আছে। আগামী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, আমি এটুকু বিশ্বাস করি বিএনপি বা জামাত তাদের মধ্যে কেউ ক্ষমতায় আসবে। জামাত একটা চ্যালেঞ্জিং পজিশনে আছে এই মুহূর্তে, কারণ বিগত তারেক রহমানের আগমন আগ পর্যন্ত সবকিছু জামাতের কন্ট্রোলে ছিল। আজকের দিনটি চলে গেছে পুরোপুরি তারেক রহমানের কন্ট্রোলে, অর্থাৎ বিএনপির কন্ট্রোলে। আগামী দিন থেকে জামাত প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলবে। এই দুটো দল একটি ভুল করলে যে কেউ রাজনীতির খেলার দৌড়ে পিছিয়ে পড়ে যাবে। সো জামাত প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলছে। আজকে আমরা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পর যে দৃশ্য দেখেছি, মানুষের তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা উৎসব, আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সব শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আনা, তার যে বক্তব্য, কিঞ্চিত বক্তব্য আমরা একটু শুনে আসি, না আসলে বোধহয় আপনাদের সাথে অবিচার করা হয়ে যাবে, একটু শুনে আসি আমরা। সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি দর্শক, তিনি আমাদের দেশে পা রেখে তার প্রিয় জনগণ, আমাদের দেশে যারা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন, অনেক মূল্যবান কথা বলেছিলেন তিনি আজকে, সেটা হয়তো গণমাধ্যমে দেখেছেন। আমাকে একজন লিখেছেন, আপনিও কি বিএনপির দালালি শুরু করেছেন? না ভাই, আমি সাংবাদিকতা করি, কোনো দলের দালালি করতে পছন্দ করি না। তারেক রহমানের কাছে আমার অনেক প্রত্যাশা, আমি তাকে কাছ থেকে দেখেছি বলেই বললাম। আমি প্রতিটা দলের প্রতি শ্রদ্ধা রেখে বলি, যারাই দায়িত্বে আসবেন রাষ্ট্রের জন্য কিছু করবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি সকালে একটি লাইভ বলেছিলাম তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ, সেটা দেখলে হয়তো বুঝবেন যে কোনো পক্ষের দালালি করছি না। যদি বলছিলাম যে তারেক রহমানকে এই মুহূর্তে খুব শক্ত সিদ্ধান্ত যেমন নিতে হবে, খুব সূক্ষ্মভাবে পদক্ষেপ নিতে হবে। কারণ তাকে যে সিন্ডিকেট ঘিরে রাখে, পূর্বের মতো তাকে ভুল করাতে বাধ্য করবে। রাষ্ট্রযন্ত্রের ইউনুসের মতো একজন ডাকসাইটে ব্যক্তি, হয়তোবা তিনি রাজনীতিবিদ না, তাকে দিয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে এবং তাকে চরম, মানে তিনি যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সেই সময়টিতে তিনি বসছিলেন প্রধান উপদেষ্টার চেয়ারে, কিন্তু আজকে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে গেছেন। এই সিদ্ধান্তগুলো একজন ব্যক্তি নিতে পারে না, তাকে অনেকে নিতে বাধ্য করে তার চারপাশ। তারেক রহমানকে চয়েস করতে হবে তার পাশে আসলে কারা বসবেন, কারা বসছেন, তারা কি চিন্তার মালিক, তারা কি দিল্লি পন্থী নাকি তারা বাংলাদেশ পন্থী। তারেক রহমানকে চিন্তা করতে হবে তার পাশের ব্যক্তিরা কি লুটেরা নাকি তারা সৎ ব্যক্তি। তারেক রহমানকে চিন্তা করতে হবে তারা কি ইসলাম বিশ্বাসী নাকি ইসলাম বিদ্বেষী। এই তিনটা ইস্যু তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দেশে 90% মুসলমানের দেশে তার রহমানের রাজনীতি টিকে থাকবে দুটো ভিত্তির উপর। এক, সেই ব্যক্তিটা অবশ্যই ইসলাম বিদ্বেষী হতে পারবে না। দুই, সেই ব্যক্তিটা অবশ্যই দিল্লিপন্থী হতে পারবে না, কারণ 24 বিপ্লবের পর পুরো জাতি জেনে গেছে দিল্লি না ঢাকায় স্লোগানের মর্ম কথা। অতএব তারেক রহমানকে যারা এখন পরামর্শ দেবেন, তাদের পরামর্শগুলো তারেক রহমানকে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভেবে চিন্তে নিতে হবে। জামাতের জন্য চ্যালেঞ্জটি খুব শক্ত নয়, কারণ জামাত ইতিমধ্যে যে কার্ডগুলো বাংলাদেশের রাজনীতিতে খেলেছে, খুব দুর্দান্ত কার্ড খেলেছে। আগামী 3 তারিখ জামাতের একটা বিশাল মহাসমাবেশ হচ্ছে, 27 তারিখে
8 দলের বৈঠকে সিদ্ধান্ত হবে কাকে কটি আসন দেওয়া হচ্ছে, অর্থাৎ 8 দলের যে জোটটি হচ্ছে, কোয়ালিশন হচ্ছে, সেই কোয়ালিশনে স্পষ্ট হবে কে কটি আসন পাচ্ছে। ইতিমধ্যে এনসিপি থেকে কিছু সিগন্যাল পাওয়া গেছে, যদিও কনফার্ম না, কিন্তু কিছু সিগন্যাল পাওয়া গেছে। এনসিপি কে জামাত মোটামুটি একটা আসন দিতে যাচ্ছে, যেটা বিএনপি দিচ্ছে না বলেই এনসিপি বিএনপি কে ছেড়ে জামাতে যেতে পারে, এমনটি শোনা যাচ্ছে। তবে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে তারেক রহমানের সাথে এনসিপির বৈঠকের পর। এখন বাংলাদেশের নির্বাচনকালীন যে রাজনীতিটা শুরু হচ্ছে, সেখানে তারেক রহমান বিএনপির জন্য অবশ্যই ট্রাম্প কার্ড। কিন্তু তারেক রহমানের একটা ভয়ের জায়গা হলো তার রাজনৈতিক দলটির বিশৃঙ্খল অবস্থা, নেতা কর্মীদের ওলট পালট যে সিদ্ধান্তগুলো বা নেতা কর্মীদের আদর্শচ্যুতির যে বিষয়গুলো, এটা তাকে ভোগাবে। এক তারেক রহমান সৎ নির্ভীক হলে হবে না, এক তারেক রহমান আইনের শাসন মেনে চললে হবে না, পুরো দলটাকে সেই পথে আসতে হবে। দলটার মধ্যে যেই অনৈক্য, একে অপরের দিকে তেড়ে আসা, একে অপরকে হত্যা করা, মনোনয়ন শনাক্তকরণ চূড়ান্ত হওয়ার পর তাদের মধ্যে নিজেরা যে কামড়াকামড়িগুলো করেছে, এটা আরো চরম আকার ধারণ করতে পারে। আসছে নির্বাচনগুলোতে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি ব্যক্তিরা দাঁড়াতে পারে, নানান রকম। আবার বিএনপি যাদেরকে তাদের কোয়ালিশনে নেবে, দেখা যাবে সেখানে একাধিক ব্যক্তি ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে যেতে পারে। এরকম নানান রকম সমস্যা বিএনপিকে ফেলবে। আজকের দিনটি বিএনপির, আজকের দিনটি তারেক রহমানের, কিন্তু কালকের দিনটি তারেক রহমান তার পক্ষে রাখতে হলে অবশ্যই জামাতকে মোকাবেলা করতে হবে। কারণ জামাত আজকের দিনটা নয়, জামাত আগামী 5 বছরের পুরো প্ল্যান সাজিয়ে রেখেছে, কখন কোথায় কি করবে। তাদের এই প্ল্যানের মধ্যে কেউ 1 ইঞ্চি ঢুকে এলোমেলো করতে পারবে না। একটা সফটওয়্যারের মতো, তারা পুরো কম্পিউটারের মতো, তারা ভুল করতে, তারা ভুল করে না সেটি বলবো না, তারা খুব কম ভুল করে। জামাত যদি কলা গাছকে মনোনয়ন দেয়, কলা গাছই দাঁড়াবে, কেউ পাশ থেকে কোনো বেগুন গাছ এসে বলবে না বা তাল গাছ এসে বলবে না আমিও দাঁড়াবো। কিন্তু বিএনপি এটা করতে পারবে না। বিএনপির মধ্যে অনেকটা স্ট্রংলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে। তো মূল জায়গাটা হলো যে মূল খেলাটা হবে শেষ পর্যন্ত জামাত এবং বিএনপির মধ্যে। এবং তারেক রহমান যেহেতু এই মুহূর্তে বিএনপি ট্রাম্প কার্ড, তিনি তার সমস্ত পরিকল্পনাগুলো, তিনি যে বিগত সময় গঠনমূলক বক্তব্য দিয়েছেন, সেখান থেকে তিনি এবার তার রাজনৈতিক দলটির মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, সেটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন। এখন তারেক রহমানকে তার দল কতটুকু সহযোগিতা করতে পারে। আজকের দিন থেকে বিএনপির নতুন যাত্রা শুরু। 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসছেন তুমুল জনপ্রিয় একজন নেতা, এতদিন যার প্রত্যাশা ছিল 18 কোটি মানুষ। এখন তিনি সেই প্রত্যাশা বাস্তবায়ন করবেন। তাকে নিয়ে আনন্দবাজার সহ মুন্ডুকরা যে গুজবগুলো ছড়িয়েছে, এটাকে সত্য প্রমাণ হবে। তিনি কি দিল্লি পন্থা নেবেন, নাকি জিয়া পরিবার যেভাবে পূর্বের মতো রাজনীতি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছে, সেই রাজনীতিটাই তারেক রহমান করবেন, সেটা উন্মোচিত হবে সামনের দিনে তার কর্মকাণ্ড এবং বক্তব্যের মধ্যে। এবং জামাত এখান থেকে রাজনীতিটা শুরু করবে। যদি তারেক রহমান কোনো একটি সিদ্ধান্তে দিল্লি পন্থার দিকে এগিয়ে যান, জামাত ওটাকে চুম্বক পয়েন্ট করে রাজনীতিটাকে খেলবে। কারণ বাংলাদেশের মানুষ আগামী দিনগুলোতে দিল্লিকে এই দেশে কোনো ক্ষেত্রে চায় না। সো তারেক রহমান এই মুহূর্তে গেছেন তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এভারকেয়ারে। একটা সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হবে। অসুস্থ মা তাকে তার প্রিয় ছেলে দেখতে এসছেন স্বদেশে। এই দৃশ্যটা আজকে আমরা আমাদের স্মৃতির পাতায় রাখতে চাই। এতদিন বেগম জিয়া যেতেন তারেক রহমানকে দেখতে লন্ডনে, তারেক রহমান আসতে পারতেন না। এবার তারেক রহমান তার মাকে দেখতে আসছে। পৃথিবীর কোনো শ্রেষ্ঠ কবি যদি দুটো লাইন লিখতে যান, এর চেয়ে শ্রেষ্ঠ লাইন আর কখনো হবে না। মাকে দেখতে তার ছেলে এসছে দীর্ঘদিন পর, প্রবাস থেকে নির্বাসিত জীবন কাটিয়ে। বাংলাদেশের স্বপ্নটা এখান থেকে শুরু হোক, বাংলাদেশের যাত্রাটা এখান থেকে শুরু হোক, বাংলাদেশের ঐক্যের রাজনীতির যাত্রাটা এখান থেকে শুরু হোক। আমরা চাই 71 ইস্যুতে আর গালাগাল নয়। আমরা চাই বিভাজিত জাতি নিয়ে দিল্লিকে সুযোগ করে দেওয়ার সেই রাস্তাটা আর তৈরি করতে না। আমরা চাই হাদির বিচারটা যেন হয়। তারেক রহমান আজকে হাদিকে নিয়ে কথা বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিন তারেক রহমান তার নতুন বাংলাদেশের নতুন দিনটিতে হাদির খুনিদের বিচার চাইবেন এবং বাংলাদেশের রুল অফ ল এর জন্য তিনি শেষ লড়াইটা চালাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।